আজকে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 32-তে ব্রাজিল জাপানকে 2-1 গোলে পরাস্ত করে একটানা 9টি বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ 16-এ পৌঁছালো। এই 2026 ফিফা বিশ্বকাপে যদি দেখেন তবে এশিয়া থেকে মোট 9টা দেশ কিন্তু কোয়ালিফাই করেছিল, যার মধ্যে মাত্র দুটো দল জাপান এবং অস্ট্রেলিয়া নকআউট পর্বে অর্থাৎ রাউন্ড অফ 32 থেকে যেতে পেরেছে। বাকি 7টি দলই কিন্তু প্রথম পর্বে বা গ্রুপ স্টেজে পরাজিত হয়েছে। আজকের এই ম্যাচটাতেও ব্রাজিলের বিপক্ষে জাপান কিন্তু দুর্দান্ত লড়াই দিয়েছে। এশিয়ান কান্ট্রি হিসাবে, এশিয়ার সবথেকে বেস্ট দল হিসাবে ব্রাজিলের মতো এইরকম একটা নামজাদা দলের বিপক্ষে জাপান যে ফাইটটা দিয়েছে সেটা কিন্তু অনেক দিন মনে থাকবে। তবে আজকের ম্যাচটাতে যদি দেখেন প্রথমার্ধের 10 মিনিট বাদে ব্রাজিল কিন্তু অফ দ্য বল, উইথ দ্য বলের কথা বলছি না, অফ দ্য বলের পজিশনিংটা এত বাজে লাগছিল। বিশেষ করে প্রথমার্ধে ব্রাজিলের মাঝমাঠটা একেবারে ছন্ন ছাড়া এবং খেই হারানো লাগছিল। আপনার পাকুয়াতের কথা যদি বলেন গত ম্যাচের মতো আজকেও জড়ানো এবং মিস পাসে ভরপুর ছিল। কাসিমিরোকে অনেকটাই স্লোত লাগছিল এবং ব্রুনো গ্রিমারেস যে এই ব্রাজিল মিডফিল্ডের সব থেকে মায়স্ত্র বলা যেতে পারে, সেও কিন্তু ঠিকভাবে জাপানের ডিফেন্স ভেঙে পাস দিতে পারছিল না ভিনিসিয়াস বলুন কিংবা রায়ান বলুন কিংবা ম্যাথিউস কুনহাকে। তো এখানে দাঁড়িয়ে 29 মিনিটের মাথায় রাইট ব্যাক দানিলোর একটা বাজে জঘন্যতম মিস পাস সেন্টার লাইন থেকে, এবং সেখান থেকে এত কুইক এবং কাউন্টার অ্যাটাকে জাপান ওঠে। সেখান থেকে জাপানের সানো যে গোলটা করলো, কাসিমিরো স্লথ হলো এবং গ্যাব্রিয়েলের পজিশনিংটা গন্ডগোল থাকার কারণে একটা দুর্দান্ত গোল করে কিন্তু প্রথমার্ধের লিড নিয়ে জাপান চলে গেল। এবং সেই সময় মনে হচ্ছিল যে ব্রাজিল অফ দ্য বল যতটা, উইথ দ্য বল যতটা ভালো ছিল, অফ দ্য বল কিন্তু তাদের পজিশনিং সেন্সটা খারাপ লাগছিল। এবং এই সময় মনে হচ্ছিল যে যদি ব্রাজিলের মাঝমাঠে একজন নেইমার জুনিয়র থাকতো তবে এই ব্রাজিলকে কিন্তু আরও কম্প্যাক্ট লাগতো। এবং ডিফেন্সের কথা যদি বলেন, আজকে আমি ডিফেন্সে মার্কুইনিসকে ঠিকঠাক নাম্বার দেবো, কিছু ক্ষেত্রে তিনি মিস পাস করেছেন কিংবা স্লথ লেগেছে, কিন্তু আজকে ডিফেন্সে যদি কেউ নাম্বার 1 থেকে থাকে তিনি হচ্ছেন গ্যাব্রিয়েল। কারণ আজকে গ্যাব্রিয়েল যেভাবে প্রথম গোলটা ক্ষেত্রে যেভাবে পাস দিয়েছে, কি অ্যাটাক বলুন বা লেফট উইংয়ে তিনি কিন্তু অনেকটা উঠে আসছিলেন, অ্যাটাকেও যেমন সহায়তা করছিলেন তেমন ডিফেন্সও। এবং আজকে ব্রাজিল ডিফেন্সের যদি আমি 4টে রাইট ব্যাক এবং লেফট ব্যাক হিসাবে ধরি তবে গ্যাব্রিয়েল সব থেকে সর্বোচ্চ খেলাটা আজকে খেলেছে। কিন্তু এই কুইক ট্রানজিশন যেটা করে জাপান এবং দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে তারা যেভাবে গোল ছিনিয়ে নেয়, সেখানে দাঁড়িয়ে গ্যাব্রিয়েলের এই পারফরমেন্স কুর্নিশযোগ্য, হ্যাটস অফ। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের মাস্টারমাইন্ড কার্লো আনসেলোতি যখন পাকুয়া থেকে তুলে নিয়ে এনরিককে পিছে নামালেন তখন কিন্তু দারুণ একটা গেম প্ল্যান তৈরি হলো, যেখানে ব্রাজিল জাপানের কাউন্টার অ্যাটাককে সামাল দিতে বা তাদের গতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে বেশ কিছুটা নিচে নেমে আসছিল, বল তৈরি হচ্ছিল না। ওদিকে আপনার ভিনিসিয়াস জুনিয়রকে জোনাল মার্কিংয়ে রাখা হচ্ছিল, ভিনিসিয়াসকে বারবার বাম সাইডে চেপে দেওয়া হচ্ছিল, রায়ান ঠিকভাবে এগোতে পারছিল না, মিডফিল্ড দিয়ে ব্রুনো ঠিকঠাক পাস করতে পারছিল না। অন্যদিকে ম্যাথিউস কুনহা নাম্বার 9 সেও কিন্তু মিডফিল্ডে এসে জাপানের ওই গতিকে রোখার চেষ্টা করছে বা আটকানোর চেষ্টা করছে। সেইখানে এনরিক যখন মাঠে নামলো তখন কিন্তু আমাদের একটা প্লেয়ার জাপানের ডি বক্সের কাছাকাছি অলরেডি থাকতে শুরু করলো, এবং যেখান থেকে মানে জাপানের যে হাইলাইন ডিফেন্স হয় সেটা কিন্তু তারা আর এগোতে পারলো। আর ঠিক এখান থেকেই কিন্তু ব্রাজিল ক্রমাগত উইথ দ্য বলে জাপানের ডিফেন্সকে কিন্তু চেপে ধরতে শুরু করলো। এবং যেখানে আপনি প্রথমার্ধে কাসিমিরোর একটা হেড জাপানি একজন ডিফেন্ডারের মুখে লেগে এবং সেখান থেকে বেরিয়ে আসে প্রায় গোল লাইন সেভ বলা যেতে পারে, এবং তারপরে গ্যাব্রিয়েলের একটা মাপা ক্রস থেকে সেকেন্ড বারে কাসিমিরোর যে হেড, সেই হেড ঠেকানোর ক্ষমতা জাপানের গোলকিপারের ছিল না। এবং যে কাসিমিরোকে প্রথমার্ধে স্লথ লাগছিল, মনে হচ্ছিল ক্যাসিমিরো বোধহয় সব থেকে খারাপ দিন আজকে, সেই ক্যাসিমিরোই কিন্তু ব্রাজিলকে ইকুয়ালাইজারটা দিল, প্রথম ইকুয়ালাইজারটা। এবং এরপরেও কিন্তু ব্রাজিল ক্রমাগত জাপানের উপর প্রেশার করছিল, কয়েকটা ছুটকো ছাটকা বল পাচ্ছিল, সেখান থেকে জাপান কিন্তু কাউন্টার অ্যাটাকে বেরিয়ে আসছিল। কিন্তু এর মধ্যেও ভিনিসিয়াস জুনিয়র নিজের একক দক্ষতায় যেভাবে বলটা নিয়ে ঢুকলেন এবং বলটা জাপানের ডিফেন্স ভেদ করে গেলেন, ফিঙ্গার সেভ বলা যেতে পারে, এবং পোস্ট বাঁচিয়ে দিল জাপানকে, নাহলে ওই সময় 2-1 গোল হয়ে যায়। আর এরপর আনসেলোতি ম্যাথিউস কুনহাকে তুলে নিয়ে মার্টিনেলিকে মাঠে নামালেন, এবং মার্টিনেলি যিনি একজন উইঙ্গার পজিশনে খেলতে অভ্যস্ত, তিনি গত ম্যাচেও যেমন মিডফিল্ডে ব্লক বা ওখান থেকে বল পজিশনে তৈরি করার চেষ্টা করছিলেন, এই ম্যাচেও কিন্তু তাই করলেন। এবং যখন লড়াইটা তখন সেকেন্ডার্ধে এই সময়টায় হচ্ছিল যে ব্রাজিলের অ্যাটাক বনাম জাপানের ডিফেন্স, এবং একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল যে জাপান বোধহয় এই মানে ব্রাজিলের অ্যাটাকটাকে ঠেকিয়ে রাখতে পারবে না, কিন্তু তারপরেও তারা কিন্তু দুর্দান্তভাবে নিজেদেরকে ম্যানেজ করে ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা সেই জায়গাটা চলে গেছিলো। আমি তো নিজে ভাবছিলাম যে এই ম্যাচটা বোধহয়
এক্সট্রা টাইমে যাবে। ব্রাজিলের যে একটা সাবস্টিটিউট বেঁচে ছিল, ভেবেছিলাম যে ওখানে হয়তো নেইমার জুনিয়র নামবেন, কারণ এক্সট্রা টাইমে নেইমারকে অবশ্যই লাগবে যদি এই ম্যাচটা এক্সট্রা টাইমে যাবে, কিন্তু সেইটা আর গেল না। কারণ জাপান বক্সের মধ্যে ব্রুনো গিমারেসের একটা ঠিকানা লেখা পাস, সেখান থেকে বাম পায়ে মার্টিনেলি রিসিভ করলেন এবং সেখান থেকে ডান পায়ে ফিনিশ। সেই ভিনিসিয়াস জুনিয়রের মতোই কিন্তু এখানে ফিঙ্গার টিপ দিয়েও জাপান গোলরক্ষক কিন্তু এই গোলটা ঠেকাতে পারলেন না, এবং 2-1 জিতে ব্রাজিল এরপর কিন্তু টানা 9টা বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। তবে এখনও ব্রাজিলের অনেক জায়গায় উন্নত করার জায়গা আছে। দানিলো আজকে হলুদ কার্ড দেখলো, কাসিমিরও হলুদ কার্ড দেখলো, তো গতিতে পেরে উঠছিল না এই জাপানের সঙ্গে। কারণ আমার মনে হয় যে এই বিশ্বকাপে যে কয়টা গতিশীল দল দেশ আছে যারা ফুটবলটা এইরকমভাবে গতির সঙ্গে খেলে, তার মধ্যে জাপান অন্যতম। এছাড়া মিশরকে দেখেছি, ফ্রান্স আছে। তো এই সমস্ত দলগুলোর ক্ষেত্রে যদি স্লথ কোনো প্লেয়ার হয়, সে কিন্তু বিশেষ করে ডিফেন্ডার, রাইট ব্যাক, লেফট ব্যাক হয়, তারা কিন্তু পিছিয়ে পড়ে এবং ফাউল করতে বাধ্য হয়। তো এক্ষেত্রেও তাই হয়েছে দানিলো এবং কাসিমেরোর ক্ষেত্রে। তবুও আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই ব্রাজিল কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করেছে, এবং ডাগ আউটে ওই বৃদ্ধ ভদ্রলোকের যে মাস্টার মাইন্ড সূক্ষ্ম, সেটা কিন্তু আবারও একবার প্রমাণিত হয়েছে। তো এইভাবে ধীরে ধীরে আমরা এগোতে চাই, তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। এখন দেখার এই সব কিছু মিলিয়ে ব্রাজিল ঠিক নিজেকে কতটা উচ্চতায় নিয়ে যেতে পারে। তো এরপর ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নরওয়ে এবং ইকুয়েডরের মধ্যে যে কোনো একজন, তো দেখা যাক সেখানে ব্রাজিল কতটা নিজেদেরকে মেলে ধরতে পারে। তো ধীরে ধীরে এগোই, আস্তে আস্তে পরের রাউন্ডে করে যেতে যেতে ফাইনাল, এবং সেখান থেকে হেক্সা জয়ের স্বপ্ন তো একজন ব্রাজিল সমর্থক হিসেবে অবশ্যই থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।